ঘর ভর্তি মানুষের মাঝে স্ত্রীর গালে কষিয়ে এক চড় মেরে বসল সিদ্দিকী সাহেব। কি একটা লজ্জাকর অবস্থা! স্ত্রীর গায়ে এই প্রথমবার সে হাত তোলে নাই। বিয়ের পর থেকে বহুবার বহু কারণে এমন করেছে। ছোট ছোট বিষয়ে সে রেগে যায়, রেগে গেলেই সব হুঁশ জ্ঞান হারিয়ে ফেলে। আজ তাদের বড় মেয়ে তনুকে ছেলেপক্ষ দেখতে এসেছে। বরপক্ষকে আসার সাথে সাথে কেন শরবত দিয়ে পরিবেশন করা হয়নি, এটাই আজ জ্বর খাওয়ার কারণ। পাত্রপক্ষ তো দেখে অবাক। এমন কাহিনীর পর তারা সেখানে খুবই বিব্রত বোধ করছে। তনুর বুঝতে বাকি রইল না, এই বিয়েটাও তার ভেঙেছে। কিন্তু এখানেই শেষ নয়। পাত্রপক্ষ যখন ঘটকের মাধ্যমে জানালেন তারা এখানে রাজি না, তখনই সিদ্দিকী সাহেব পূর্বের চেয়েও 3 গুণ ক্ষেপে গেল। এই জেদ কোথাও তো মেটাতে হবে। সে প্রথমে শোকেস থেকে 2-3টা গ্লাস ভাঙল। এতেও যখন রাগ মিটল না, তখন ধাম করে ঘরের দরজা বন্ধ করে দিল। বেদম পিটানি হবে আজ, বোঝাই যাচ্ছে। মেয়েরা ভয়ে যে যার মতো চলে গেল। এই দৃশ্য নতুন নয়। বাবার এমন রূপ তারা দেখে অভ্যস্ত। সিদ্দিকী সাহেবের মা তো উল্টে সায় দেয় সিদ্দিকী সাহেবকে। তনুর খেয়াল আছে, ছোট থাকতে একবার ইচ্ছে করে বুঝে শুনে ছেলের বউকে মার খাইয়েছিলেন তিনি। মা গরিব ঘরের মেয়ে, মুখ বুঝে কতটা দিন সহ্য করেছে। এখন 3 বোনের আল্লাহর কাছে এই চাওয়া যেন দ্রুত তাদের বিয়ে হয় এবং তারা এই অসুস্থ পরিবেশ থেকে বের হতে পারে। তনু বিয়ে পড়ছে, দেখতে সুন্দর, কিন্তু মাথা মোটা, পড়াশোনায় ভালো না। এজন্য সে তার বাবার হাতে প্রচুর মার খেয়েছে। বয়স এখন 22 তার। এর মধ্যে সে কখনোই কোনো প্রেমের প্রস্তাব পায়নি, কারণ এলাকায় তনুর বাবা সাইকো নামেই পরিচিত। এমন বাবার মেয়েকে প্রেম নিবেদন করার জন্য বুকের পাটা লাগে। এমন এক বুকের পাটা মানুষ যে কিনা তনুর জীবনে আসবে, সেটা তনু সেদিন পর্যন্ত কল্পনা করেনি। যেদিন তার প্রথম দেখা হলো ইপ্তির সাথে এক বিয়ে বাড়িতে, নিজের বিয়ে হয় না বলে অন্যের বিয়েতে যেতেও তনুর খুব আফসোস হয়। কিন্তু বিয়েতে এসে তনুর লাভই হয়েছে সেদিন। সম্পূর্ণ বিয়ের অনুষ্ঠানে সে একজন নজরবন্দি হয়ে গেল। বিষয়টা খুবই রোমান্টিক ছিল। ইপ্তি তাকে দেখেই যাচ্ছিল, তনু মনে মনে হেসেই যাচ্ছিল। এমন অনুভূতি তনুর এর আগে কখনো হয়নি। হঠাৎ একটা টিস্যু পেপার মুড়িয়ে তনুর দিকে তাক করে ছুড়ে দিল ইপ্তি। খুব লজ্জা করছে তনুর সেটা তুলে নিতে। এমন একটা ভঙ্গিমা করল সে যেন কোনো কিছুই খেয়াল করেনি। সবার চোখকে আড়াল করে, এমনকি নিজের চোখ বন্ধ করে তনু মাটি থেকে তুলে নিল টিস্যু পেপারটি। সেখানে ছিল ইপ্তির ফোন নাম্বার। তনু আস্তে করে ব্যাগে ভরে নিল টিস্যুটি। ইপ্তির চোখকে আর ফাঁকি দেওয়া গেল না। সে তনুর এই কারবার দেখে মুচকি হেসেই দিল। ইস, কি যে লজ্জা পেয়েছিল তনু! এ পর্যন্ত সবই ঠিক ছিল। বিপদ ঘটল কিছুক্ষণ পর। সেদিন যে বিয়েতে গিয়েছিল সেটা ছিল সিদ্দিকী সাহেবের অফিসের এক কলিগের মেয়ের বিয়ে। সেখানে গিয়েও তার মাতব্বরির শেষ নেই। একবার বাবুর্চিকে বকছে, তো একবার দারোয়ানকে। কথা নেই বার্তা নেই, হঠাৎ খাবার টেবিলে বসে তুমুল এক ঝামেলা পাকিয়ে দিল সামান্য একটা রোস্ট নিয়ে। খাবারের টেবিলে প্লেট ছুঁড়ে উঠে দাঁড়িয়ে গেল। যা ইচ্ছে করছে, মুখ দিয়ে অনর্গল বলে যাচ্ছে। তার পরিবারের মানুষ লজ্জায় খাবারের টেবিলে থেকে খাওয়া রেখে উঠে এক কোনায় বসে রইল। এক মুরব্বী এসে তাকে বোঝানোর চেষ্টা করায় সে সেই মুরব্বীকে ডান হাত উঁচিয়ে কথা বলতে বলতে তাকে দিয়েই বসল একটা চড়। চারিদিক স্তব্ধ হয়ে গেল। সিদ্দিকী সাহেবের কলিগ রেগে গিয়ে সিদ্দিকী সাহেবকে সেখান থেকে হাত ধরে টেনে বের করে দিল। কারণ যে ভদ্রলোককে সে গায়ে হাত দিয়েছে সে তার কলিগের বউয়ের বড় ভাই। এমন একটা লজ্জাকর পরিস্থিতিতে সিদ্দিকী সাহেবের পরিবার কোনো রকমে মুখ লুকিয়ে সেখান থেকে কেটে পড়ল। যাওয়ার সময় তনু ইপ্তিকে দেখতে পেল না। হয়তো তার বাবার তৈরি ঝামেলার দর্শক একজন। সিদ্দিকী সাহেব বের হয়ে দেখল সেন্টারের বাইরে তার পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। বাসায় গিয়ে সিদ্দিকী সাহেবের মুড আরো খারাপ হয়ে গেল। তনু যত দ্রুত সম্ভব ঘরে ঢুকে টিস্যু পেপার থেকে নাম্বারটা মোবাইলে তুলে ফোন দিল। এক রিং হওয়ার সাথে সাথে ফোনটা কেটে দিল। তারও 1 ঘন্টা পরে ফোন আসলো। তনুর বুক ধড়ফড় করছে। এর আগে সে কখনো কোনো ছেলের সাথে এভাবে কথা বলেনি। তাদের কথা শুরু হয়ে শেষ হলো ভোরের দিকে। আস্তে আস্তে
কথা বাড়তে থাকলো। তনু লুকিয়ে তার সাথে দেখা করতে গেল। তাদের বন্ধুত্ব বাড়তে থাকলো। সবই ঠিক চলছিল। হঠাৎ একদিন তনুর মেজ বোন ঝিনু সন্ধ্যায় ক্লাস শেষ করে ফেরার কথা থাকলেও আর ফিরল না। সারা রাত সবাই চিন্তায় পড়ে গেল। সকালে যখন সিদ্দিকী সাহেব থানায় মামলা করতে যাবে, ঠিক তখন তার মোবাইলে ঝিনু ফোন করে বলল সে আর ফিরবে না, সে তার প্রেমিকের সাথে বিয়ে করে ফেলেছে। ঝিনুর এমন আচরণে সিদ্দিকী সাহেব আরো রেগে গেলেন। তার এই রাগের আওতায় পড়ল ঘরের বাকি 3 জনের উপর। সেদিন সিদ্দিকী সাহেবের স্ত্রী যতটা পেরেছে শারীরিক অত্যাচার নিয়েছে। এরপর ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তনু এগুলো দেখত। সহ্য করার ক্ষমতা তার প্রায় শেষ। সে ইপ্তিকে এগুলো বলতো না, তবে ইপ্তি বুঝত সে কোনো মানসিক যন্ত্রণায় ভুগত। ঘরে ঝিনুর নাম মুখে নেওয়া নিষিদ্ধ হয়ে গেলেও ঝিনু মাঝে মাঝে তার মা ও তনুকে ফোন করে তার খোঁজ খবর জানাতো। সেদিন ছিল তনুর জন্মদিন। ইপ্তি তাকে বাইরে বের হয়ে দেখা করতে বলল। বাইরে বের হওয়ার সময় বাসার নিচে দেখা হয়ে গেল সিদ্দিকী সাহেবের সাথে। তনু ভয়ে কাঁপছিল। বাবাকে বলে বেড়াতে যাওয়ার সাহস তো তার নেই, আর যাওয়া হলো না তার। ঘরে বসে অঝরে কান্না শুরু করলো তনু। ইপ্তির ফোন আসছে, তনু ধরছে না। সন্ধ্যায় সে ফোন ধরল। শরীর খারাপের বাহানা দিয়ে সে না আসার কারণ জানালো। কিন্তু ইপ্তি নাছোড়বান্দা। সে ওই দিন দেখা করবেই তনুর সাথে, যেভাবেই হোক, যেখানেই হোক। তনুর কাছে তার বাসার ঠিকানা জেনে নিল ইপ্তি। তার কিছুক্ষণের মধ্যে ইপ্তি ফোন করে বলল সে বাসার নিচে। তনু এখানে সেখানে দৌড়ে বারান্দায় গিয়ে ইপ্তিকে খুঁজছে। অবশেষে দেখা পেল ইপ্তির। সে হাতে ফুল ও ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তনুকে ফোন করে বলল সে বাসার গেটে সেগুলো রেখে যাচ্ছে, তনু যেন সেগুলো নিয়ে নেয়। ইপ্তি চলে গেল। একেবারে ঘরের দরজায় রেখে যাওয়া ফুল ও ব্যাগটা নিতে তনুর প্রায় 2 ঘন্টা লেগে গেল। যাতে ছিল শাড়ি, টিপ ও একজোড়া নুপুর। ইপ্তি রাতে আবার ফোন করল তনুকে। সে জানালো সে তনুকে পছন্দ করে, সে তনুকে বিয়ে করতে চায়। তনু ইপ্তির মুখে ভালোবাসার প্রস্তাবটা পাবে তা আশা করেছিল, তবে বিয়ের প্রস্তাব যেন মেঘনা চাইতে বৃষ্টির মতো। তনু ইপ্তিকে কি বলবে বুঝতে পারছে না, কারণ ঝিনুর ঘটনার পর সে সিদ্দিকী সাহেবকে কিভাবে নিজের প্রেম করে বিয়ে করার কথা বলবে সেটা তার জানা নেই। তবুও সে ইপ্তির কাছে সময় চাইল। 2 দিন ধরে মাকে বুঝিয়ে বলল। তিনি আরো 7 দিন ধরে সিদ্দিকী সাহেবকে বুঝিয়ে অবশেষে একবার তাদের সাথে দেখা করার জন্য রাজি করালেন। তনু অনেক খুশি আজ। ইপ্তির বাসা থেকে লোক আসবে আজ বিয়ের কথাবার্তা বলতে। অবশেষে তারও বিয়ে হবে, সেও ভালো থাকবে, সুস্থ মতো নিঃশ্বাস নিবে। তনুর মা একটা নতুন শাড়ি বের করে দিল আলমারি থেকে, নীল শাড়ি। আজ সন্ধ্যায় মেহমান আসার সময় সে এটাই পরবে। সময় যেন কাটছেই না। সে বিকেল থেকে শাড়ি পরে বসে আছে, খুবই হালকা সাজে সেজেছে। ঘরে চিনি নেই সেটা শেষ মুহূর্তে বলে আবার ছাড়ি খেল সিদ্দিকী সাহেবের স্ত্রী। এরই মধ্যে মেহমান চলে আসলো। দরজা খুলে ভেতরে আমন্ত্রণ জানিয়ে তনুর ছোট বোন অনু দৌড়ে এলো তনুর কাছে। সে ঘামাচ্ছে। তনু তাকে দেখে ভয় পেয়ে গেল। কি হয়েছে তোর? অনু হাঁপিয়ে বলছে, আপা সর্বনাশ হয়ে গিয়েছে। কলিজায় কামড় দিয়ে উঠল তনুর। কি হয়েছে? ওই দিন বিয়েতে আব্বা যাকে থাপ্পড় মেরেছিল উনি ইপ্তি ভাইয়ের আব্বা। মাথায় আকাশ ভেঙে পড়ল তনুর। এরই মধ্যে আরেকটি কলিং বেল বেজে উঠল। এবার হয়তো সিদ্দিকী সাহেব এসেছে। ভয়ে হাত পা কাঁপছে তনুর। কি হবে সিদ্দিকী সাহেব ঘরে আসার পর? বিয়েটা এবারও ভেঙেই যাচ্ছে। বাবা ঘরে ঢোকার সাথে সাথে পরিস্থিতি গম্ভীর হয়ে যায়। ভেতরে ঘরের পর্দার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তারা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ছিল ইপ্তির চোখের। রাগে তার গা ফেটে যাচ্ছিল, চোখ লাল হয়ে আছে। মাঝে দিয়ে সিদ্দিকী সাহেবের স্ত্রী ভদ্রতার খাতিরে বলল, ইনি আমার সাহেব। তিনি হয়তো এই ভদ্রলোকের চেহারা ভুলে গিয়েছিলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই সিদ্দিকী সাহেব তার স্ত্রীর গালে একটা চড় বসিয়ে বলল, মা আমি প্ল্যান করে আমাকে অপমান করতে ওদেরকে বাসায় ডাকছিস? বের কর ওদেরকে বাসা থেকে। ইপ্তিকে দেখে অনুমান করা যাচ্ছিল যে সিদ্দিকী সাহেব তনুর বাবা না হলে আজ খুনই হয়ে যেত। তারা একটা কথা বলল না। ইপ্তির 2 জন আত্মীয় সাথে এসেছিলেন, তারাও উঠে দাঁড়িয়ে গেল। মাথা নিচু করে সবাই বের হয়ে গেল বাসা থেকে। সিদ্দিকী সাহেব টেবিলে তাদের আনা মিষ্টি দেখে সাথে সাথে তা বারান্দা দিয়ে উড়িয়ে ফেলল। ইপ্তি শুধু উপরের দিকে তাকিয়ে একবার দেখল তনু চোখের পানি ফেলছে।
চোখ ঝাপসা হয়ে আসছে। সে দেখতে পাচ্ছে আবার আরেকটা বার তার বিয়ে ভেঙেছে। তবে এবারের মতো কষ্ট তনু আগে পায়নি, কারণ ইপ্তিকে সে ভালোবাসে। সেদিন সিদ্দিকী সাহেব হাতের সামনে যা পেয়েছে তাই ভেঙেছে, সাথে তার মেয়ের মনটাও। ইফতি এরপর আর ফোন করেনি, যোগাযোগও করেনি। তনুও লজ্জায় যোগাযোগ করেনি। কোন মুখে ইপ্তির কাছে মাপ চাইবে সে? এই সব কিছুই ঝিনু জানত। বাড়ি থেকে দূরে থেকেও সে বাড়ির সব খোঁজ খবর রাখত। শ্বশুর বাড়িতে বেশ ভালোই আছে। তনুর ছোট হওয়া সত্ত্বেও তনুকে সে সবসময় বোঝাতো যেন সে একদম নরম না থাকে। তনুর শরীর ততদিনে কঙ্কালের মতন হয়ে গিয়েছে। চিন্তা লজ্জা তাকে কোথায় যেন খেয়ে ফেলেছে। সেদিন সিদ্দিকী সাহেব অফিসে চলে যাওয়ার পর হঠাৎ বাসায় কলিং বেল বেজে উঠল। দরজা খুলল অনু। ইপ্তি ভাই এসেছে বলেই সে চিৎকার দিয়ে ঘরে গেল। ইপ্তি এসেছে? সে তনুকে নিয়ে যেতে এসেছে। তনুর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সে তনুকে নিয়ে যেতে চায়। ইপ্তির বাবার তনুকে নিয়ে কোনো সমস্যা নাই। সে চায় তনুকে ইপ্তি বিয়ে করুক, কিন্তু তনুর বাবার ব্যবহারে সে অনেক কষ্ট পেয়েছে, তাই সে আর তনুদের বাসায় যেতে চায় না। ইপ্তিকে তনুর মা বুঝিয়ে পাঠালেন। তিনি আরেকবার সুযোগ চাইল তনুর বাবাকে বুঝিয়ে তাদের বাসায় পাঠানোর। ইপ্তি রাজি হতে চাইল না, তবুও সে তনুর মায়ের কথা ফেলতে পারল না। রাতে সিদ্দিকী সাহেব বাসায় আসার পর তনুর মা কিভাবে কথা শুরু করবে তা বুঝতে পারছে না। তবু খাবার শেষে সে বলেই ফেলল যে ইপ্তি বাসায় এসেছিল, সে এত কিছুর পরও তনুকে বিয়ে করতে চায়। সিদ্দিকী সাহেবকে বোঝানো হলো কনের বাপদের এত অহংকার থাকতে নেই। কে শোনে কার কথা? সে স্ত্রীর গায়ে হাত তোলাটা এক ধরনের দাপুট মনে করে আজও এই দাপুট থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার উপায় পেল না। ইচ্ছে মতো মারল। তনু ও অনু দরজা দিয়ে ভয়ে বসে রইল। সিদ্দিকী সাহেব ঘুমানোর পরে তনুর মা তনুর ঘরে আসলো। তাকে বোঝালো সে যেন ইপ্তির সাথে পালিয়ে যায়, এবং আজ রাতেই যেন পালিয়ে যায়, কারণ পরদিন তনুকে ঘরে আটকে রাখবে বলে সিদ্দিকী সাহেব সিদ্ধান্ত নিয়েছে। তনু ইপ্তিকে ফোন করে তাকে নিতে আসবে বলল, অর্থাৎ ইপ্তি তাকে অপেক্ষা করতে বলল। তনুর মা তনুর ব্যাগ গুছিয়ে দিচ্ছে, সাথে অনুও সাহায্য করছে। ইপ্তি নিচে আসলো, এসে ফোন করলো, কিন্তু তনুর নিচে নেমে আসার কোনো নামগন্ধ নেই। অনেকক্ষণ পর সে তনুদের বাসা থেকে কাচের কিছু ভাঙা আওয়াজ পেয়ে মেন গেট দিয়ে ঢুকে গেল। এই বাসার দারোয়ান মেন গেটে তালা দেয় না, তাই বলে অনেকবার বকা শুনেছেন। তবে আজ সে যা করছে ভালোই করেছে, তালাটা খোলা রাখে। ইপ্তি সোজা তনুদের বাসায় উঠে গেল। কান্না আর হাউমাউ করে আর্তনাদের আওয়াজে এত রাতে স্পষ্ট। আশেপাশের মানুষ এতে অভ্যস্ত, তাই কেউ সামনে এগিয়ে আসে না। দরজায় 2-3 বার ধাক্কা দেওয়ার পর সিদ্দিকী সাহেব দরজা খুলল। সে টের পেয়ে গিয়েছিল তনু পালিয়ে যাচ্ছে, তাই গায়ের যতটা জোর ছিল সে তনুকে মেরেছে। তনুর মাথার পাশ থেকে রক্ত বেয়ে পড়ছে। ইপ্তি এই দৃশ্য সহ্য করতে পারল না। সে এগিয়ে যেতে সিদ্দিকী সাহেব ইপ্তির গায়ে হাত তুলে বসল। ঠিক তার পর মুহূর্তে সিদ্দিকী সাহেবের মাথায় কেউ আঘাত করল। সে আর কেউ না, অনেকদিন যাবত নির্যাতনের ভুক্তভোগী তনু, যে কিনা নিজের বাবার মাথায় ফুলদানি দিয়ে বাড়ি দিয়ে বসল। সিদ্দিকী সাহেব মাটিতে লুটিয়ে পড়ল, তার মাথা ফেটে রক্ত পড়ছে। সিদ্দিকী সাহেবের স্ত্রী দূর থেকে দাঁড়িয়ে তার গোঙানি শুনছে, একটু কাছে এগিয়ে এলেন না। অনেক বছরের ক্ষোভ তাকে আঁকড়ে ধরেছিল। কিছুক্ষণ পর দম ছেড়ে বসলেন সিদ্দিকী সাহেব। তনুর হাতের ফুলদানিটা পড়ে গেল। ইপ্তি নির্বাক চোখে তাকিয়ে রইল। অনু একমাত্র মানুষ যে কান্না করছে, হয়তো এই কান্না খুশির কান্না। ভোর হয়ে আসতেই সিদ্দিকী সাহেবের স্ত্রী সব ধুয়ে মুছে গোসল করে নিলেন। এরপর থানায় গিয়ে স্বামী নিখোঁজ বলে মামলা করতে গেলেন। তারা মামলা নিল না, কারণ সিদ্দিকী সাহেবের স্ত্রীর ভাষ্যমতে 24 ঘন্টা হয়নি সিদ্দিকী সাহেবের নিখোঁজ হবার। ইপ্তি ততক্ষণে তনুকে নিয়ে সিদ্দিকী সাহেবের লাশ দূরে কোথাও দাপন করতে গেল। তনু স্তব্ধ হয়ে বসে আছে। ইপ্তি তার হাত ধরে বলল, আজ যা হয়েছে তা ভুলে যাও, আজকের পর আমরা কেউ এ ব্যাপারে কথা বলবো না। তনু একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কেউ বাবার কথা জিজ্ঞেস করলে আজ থেকে বলা হবে কনের বাপ হারিয়ে গিয়েছে। তনুর চোখ গড়িয়ে পানি পড়ছে। বাবা ছিল সে, শত হলেও
তার বাবা ছিল, অত্যাচারী ছিল, তবু বাবা ছিল, শুধুমাত্র জন্মদানকারী বাবা। আর কোনো বৈশিষ্ট্যই বাবা হওয়ার তার মধ্যে ছিল না। সে ছিল শুধুমাত্র অসুস্থ মস্তিষ্কের একজন মানুষ। সে কোনো কনের বাপও ছিল না। শেষ হলো আজকের গল্প কনের বাপ। কলমে জাকিয়া জুলিয়েট।